আপনি যেটা বলেছিলেন এটা এটা কিসের অর্থ দিচ্ছেন দাদা? বিরোধী দলনেতা হিসেবে বিধায়কদেরও বেড়েছে, মন্ত্রীদেরও বেড়েছে। বিরোধী দলনেতা হিসেবে আমি যে বাড়তি বেতনটা পশ্চিমবঙ্গ সরকার আমাকে দিচ্ছেন 40,000 টাকা করে, এটা অনেক আগেই বিধানসভায় পাশ হয়েছে এবং আপনার রাজ্যপালের সাইন টাইন ইত্যাদি, এটা এখন কার্যকর হয়ে গেছে এবং আমার তো না নেওয়ার উপায় নেই, কারণ অ্যাকাউন্টে পাঠায়। আমি এর আগে সংগ্রামী যৌথ মঞ্চের অনশন মঞ্চে গিয়ে ঘোষণা করেছিলাম, ওদের অ্যাপ্রোচ করেছিলাম, কাউকে কিছু দিতে গেলে তার কনসেন্ট নিতে হবে। আমি অ্যাপ্রোচ করেছিলাম যে সরকারি কর্মচারী, শিক্ষকদের, পেনশনার্সদের যে ডিএ আন্দোলন, এই আন্দোলন এখন সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলছে। সেই আইনি লড়াইতে তাদেরকে এই বাড়তি টাকা, আমার সামান্য সমুদ্রের বিন্দু, সুপ্রিম কোর্টে মাসে 40,000 টাকা কিছুই না, তা সেটা আমি বাড়তি বেতনটা আমার অ্যাকাউন্টে ঢুকেছে। আমি সেই চেক আজকে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব এবং তাদের সঙ্গে থাকা কর্মচারী পরিষদ, কারণ আমি যখন তাদের প্রস্তাব দিয়েছিলাম, সংগ্রামী যৌথ মঞ্চ যেহেতু এই কেসের সরাসরি পার্টি নয়, তাদের সঙ্গে যে কটা সংগঠন যুক্ত আছে তাদের মধ্যে অন্যতম কর্মচারী পরিষদ এই কেসের পার্টি। সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা সেদিনও আমাকে বলেছিল যে আমরা টাকাটা আপনার এইটা গ্রহণ করব, মহৎ উদ্যোগ, আমরা এটা কর্মচারী পরিষদকে দিয়ে দেব, তারা লয়ারদেরকে পেমেন্ট করবেন বা ল ক্লার্কদের পেমেন্ট করবেন, সুপ্রিম কোর্টে যাতায়াত খরচ করবেন বা এই খাতে ব্যয়। আমি আমার কথা রাখা শুরু করলাম। যতদিন আমি এই রাজ্যের বিরোধী দলনেতা থাকবো এবং বাড়তি এই বেতন 40,000 টাকা দেবেন পাবো, আমি প্রত্যেক মাসেই এইভাবে ছবি তুলে নয়, আরটিজিএস করে বা চেক তাদের কাছে আমার কোনো লোক পৌঁছে দিয়ে আসবে। সূচনাকালে এটাকে আমি আপনাদের সামনে রেখে দিলাম এই কারণে, ন্যায্য অধিকার লড়াইতে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা এবং শুধু সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী নয়, অবসরপ্রাপ্ত পেনশনার্স তাদেরকেও দেওয়া হোক। এই লড়াইতে এই রাজ্যের বিরোধী দলনেতা আছেন, এই লড়াই থেমে থাকবে না। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ প্রতীক্ষা, দীর্ঘতম প্রতীক্ষা, মাসের পর মাস, বছরের পর বছর প্রতারণার একটা ইতিহাস তৈরি করে গত 10 বছর ধরে লাগাতার সরকারি কর্মচারীরা, অবসরপ্রাপ্ত কর্মচারীরা, তাঁরা যে তাঁদের হয়ে যে সব সংগঠনগুলো লড়াইটা লড়লেন এবং শেষ পর্যন্ত জয়টা সুপ্রিম কোর্ট থেকে ছিনিয়ে আনলেন, তারপরও কি মমতা বন্দ্যোপাধ্যায় ডিএটা আটকাবেন? আপনারা ইতিমধ্যেই সবাই অবহিত হয়ে গেছেন যে ডিএ মামলায় সরকার, নবান্ন, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল দলটা চূড়ান্তভাবে অপদস্থ হয়েছেন এবং ডিএ তাদের দিতে হবে। আগামী 6ই মার্চের মধ্যে প্রথম 25% দিতে হবে। 31শে মার্চের মধ্যে প্রথম কিস্তি যে কমিটি তৈরি হয়েছে তারা তাদের নির্ধারিত ফিক্সেশন অনুযায়ী সেই বাকি বকেয়াটা দিতে হবে এবং তারপর কমপ্লায়েন্স রিপোর্টটা এবং সেই কমিটি অর্থাৎ ইন্দু মালহোত্রার নেতৃত্বে সুপ্রিম কোর্টের অন্যতম প্রাক্তন বিচারপতি, তার নেতৃত্বে কমিটি ফাইনাল করে দেবেন। সমস্ত ঘটনাগুলো আপনারা জানেন। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কি ছক কষছেন ডিএটা যাতে না দেওয়া যায়? সুপ্রিম কোর্টের ওপরেও কি তিনি উঠতে পারেন? সুপ্রিম কোর্টের রায়কেও কি তিনি অস্বীকার করতে পারেন? আমি এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে ভাস্কর ঘোষের কাছে গিয়েছিলাম। ভাস্কর ঘোষ কালকে সারাদিন প্রচণ্ড ব্যস্ত ছিলেন, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক। তিনি পরিষ্কার যা বলেছেন আমি সেটা শোনাবো, কিন্তু তার আগে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বিধানসভায় বাজেট অধিবেশনের পরে যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন ডিএ সংক্রান্ত ব্যাপারে, সটান বললেন যে আমি 4 সদস্যের কমিটি করছি। অর্থাৎ সুপ্রিম কোর্ট যে 4 সদস্যের কমিটি তৈরি করেছেন, যেখানে ইন্দু মালহোত্রা রয়েছেন, উত্তরাখণ্ডের একজন প্রাক্তন বিচারপতি রয়েছেন, যেখানে ইন্দু মালহোত্রা প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি, উত্তরাখণ্ডের একজন প্রাক্তন হাইকোর্টের বিচারপতি, ঝাড়খণ্ডের একজন প্রাক্তন বিচারপতি এবং ক্যাগের একজন সদস্য, সিএজি একজন সদস্য। অর্থাৎ এই 4 জনের কমিটিকে সুপ্রিম কোর্ট তৈরি করে দিয়েছে এই কারণে যাতে এই প্রতারক মহিলা আরও কোনো ফাঁক দিয়ে গলতে না পারেন। কিপিং দিস ইন মাইন্ড যে প্রতারক মহিলা আবারও প্রতারণা করতে পারে, আবারও সরকারি কর্মচারীদের অধিকার নিয়ে খেলতে পারে। ফলে তো 4 সদস্যের কমিটি করে ডেট টাইমগুলো বেঁধে দিয়েছে। দেখুন, 6ই মার্চ
আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি 6 ফেব্রুয়ারি থেকে 6 মার্চের মধ্যে প্রথম 25% দিতে হবে, তারপর 31শে মার্চের মধ্যে প্রথম দফার কিস্তি দিতে হবে, তারপর তার কমপ্লায়েন্স রিপোর্টটা সুপ্রিম কোর্টে প্লেস করতে হবে। খুব ইন্টারেস্টিং একটা জিনিস, সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কারোল, জাস্টিস প্রশান্ত মিশ্র তাঁরা কিন্তু ডেট টাইম বেঁধে দিলেন, শুধু না ডিসপোজ অফ করেনি, মামলাটা কিন্তু সুপ্রিম কোর্টের হাতে রাখলেন। অর্থাৎ রাজ্য সরকার এপাশ ওপাশ করলে সুপ্রিম কোর্ট ধরবে, কমপ্লায়েন্স রিপোর্টটা সুপ্রিম কোর্টে দিতে হবে। এইগুলো একটা দিক। এসব ক্ষেত্রে মামলাতে ডিসপোজ অফ করে দিতে পারে যে আমরা মামলা শুনানি শেষ করলাম বলে দিতে পারেন। কিন্তু সেক্ষেত্রে এরা মহামান্য বিচারপতিরা এই মামলাটাকে সুপ্রিম কোর্টের হাতে রাখলেন যাতে এপাশ ওপাশ করার চেষ্টা না করে। কিন্তু প্রতারক মহিলা তো বেসিক্যালি প্রতারক, নবান্নের 14 তলায় যিনি বসে আছেন পিসি ভাইপো গ্যাং, ফলত তিনিই তো চালিয়ে যাবেন জালিয়াতিটা। তো তিনি কি করলেন, 4 সদস্যের একটা কমিটি, কার চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীর নেতৃত্বে কি করবেন, যে মামলাটা রিভিউ করবেন, করে আইনগত দিকটা দেখবেন, কি করা যায় বলবেন, তাঁরা যা সাজেস্ট করবেন তাই সেই অনুযায়ী করবেন। আচ্ছা, 4 সদস্যের সুপ্রিম কোর্টের কমিটিকে কাউন্টার করছেন এই মামলার রায়টা হাতে পেলে রিভিউ করার জন্য তাঁরা একটা 4 সদস্যের কমিটি আছে। সুপ্রিম কোর্টের ওপরও কি রাজ্যের মুখ্যমন্ত্রী কমিটি তৈরি করতে পারেন? এ প্রশ্নটা তো থাকলো। আসলে এটা অন্য কিছু না, আবার একটা ওই রিভিউ অ্যাপ্লিকেশন করতে পারেন। রিভিউ অ্যাপ্লিকেশন কি দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। আমি চট করে হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় নিয়ে আগাম কোনো প্রেডিকশন করিনি। আপনি দেখেছেন ডিএ নিয়ে প্রচুর প্রতিবেদন আপনাদের কাছে পেশ করেছি, কিন্তু আমি কখনো বলিনি যে এই রায়টা এইটাই হবে। কিন্তু আজকে আমি বলছি রিভিউ পিটিশন দাঁড়াবে না। এর আগেও রিভিউ পিটিশন 25,753 জনের চাকরি রিভিউ পিটিশন দাঁড়ায়নি, এক্ষেত্রেও রিভিউ পিটিশন দাঁড়াবে না। তাহলে দিতেই হবে সরকারকে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেষ্টা করবেন মে মাসটা ক্রস করে দিতে। যদি ক্ষমতায় না আসেন তাহলে আমার দায়িত্ব নেই, আর যদি ক্ষমতায় আসি তখন দেখা যাবে, এখন টাকা দেব না। ভাবুন তো কত বড় প্রতারণার ছক এক মহিলা করছেন। 2026-এ মহিলাকে তাড়ান, দ্যাট ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। যারা আপনার সরকারি কর্মচারী আছেন, যারা আপনার অবসরপ্রাপ্ত কর্মচারী আছেন, আমি প্রত্যেককে বলছি যে যেখানে জিতবেন তাকে জেতান, কিন্তু দিস লেডি শুড বি আউজড। যেভাবে হোক এই মহিলাকে সরাতে হবে। আপনি ভাবুন তো, আমি গতকাল যখন ডিএ মামলার রায়টা বেরোলো, আমি তখন ভাবছিলাম যে যারা ওই প্রতাপ নায়কের ফেডারেশন করা তৃণমূলী কোম্পানিতে যারা ফেডারেশনের সরকারি কর্মচারী, তারা কি বলবেন যে না আমি এই বকেয়া ডিএটা নেব না? বলবেন তারা বলবেন না, কিন্তু তারাও খুশি, মনে মনে খুশি। আমি ফেডারেশনের একজন প্রাক্তন সরকারি কর্মচারী, তিনি আমাকে একদিন বলছিলেন আর পেরে উঠছি না, বিশ্বাস করুন সন্ময়, এরা আর নেওয়া যাচ্ছে না। তিনিও তো বঞ্চিত। আচ্ছা, যে পুলিশ কর্মচারীদের দিয়ে অন্যায়টা মমতা বন্দ্যোপাধ্যায় করার, একটু ভালো করে ভেবে দেখুন তো, সেই পুলিশ কর্মচারীও তো বেনিফিটেড হবেন এই ডিএর ফলে। 40%-এর তফাৎ আবার লোক দেখিয়ে 4% ডিএ বাড়াচ্ছেন এই ফেজে। কি আমি বলছি অসভ্যতাটা কোন লেভেলে হয়? তবে সুপ্রিম কোর্ট কিন্তু ধরেছে, সুপ্রিম কোর্ট কিন্তু সিএজির একজন প্রতিনিধিকে দিয়েছে, অর্থাৎ জালিয়াতি যে অর্থনৈতিকভাবে পশ্চিমবঙ্গের চ্যাপ্টারে হয়, কিপিং দ্যাট ইন মাইন্ড, দেখুন 3 জন বিচারপতি সিএজি, রাজ্য সরকারের কোনো প্রতিনিধি রাখেননি। এটাতে বেজায় চটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু প্রতারণা করা তো তার অভ্যেস, ফলে তো 4 সদস্যের কমিটি করে আবার ডিলে করার একটা টেকনিক দিচ্ছেন। আমি সরাসরি আজকে এই পুরো বিষয়টা নিয়ে গিয়েছিলাম ভাস্কর ঘোষের কাছে। ভাস্কর ঘোষ বললেন যে এর কথা, গোপাল সুব্রমণিয়ম স্যারের কথা বললেন যে গোপাল সুব্রমণিয়ম অসামান্য ভূমিকা পালন করেছেন আমাদের ক্ষেত্রে, আমরা তাকে নিযুক্ত করেছিলাম। আর শুভেন্দু অধিকারীর প্রশংসা করে বললেন যে এই মানুষটি নিজস্ব অর্থ ব্যয় পরণজিৎ সিং পাটুয়ালিয়াকে এই মামলায় দাঁড় করিয়েছেন, ফলত এই লড়াইটা শেষ পর্যন্ত জিতলাম। এবং যদি এরপর মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ না দেন তাহলে কোন পথে হাঁটবেন ভাস্করবাবুরা, কি করবেন সেই দিশাও দিলেন। ভাস্করবাবু নমস্কার, সন্ময় বলছি। হ্যাঁ দাদা নমস্কার। প্রথমে ধন্যবাদ জানাই যে যেভাবে আপনি পাশে থেকেছেন। না অভিনন্দন এই আপনাকে, লড়াইয়ের পাশে। আপনাদের লড়াইকে। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কি পরিমাণ অভিনন্দন আপনাদের পাওয়া উচিত, আপনারা কোনো ক্যালকুলেশনের মধ্যে আনতে পারতেন না। কেন এই 1100 দিন শীত গ্রীষ্ম বর্ষা দিনরাত উপেক্ষা করে ওই শহীদ মিনার ময়দানে আপনি এবং আপনারা দিনের পর দিন লড়াইটা চালিয়ে যাচ্ছেন, এবং তার আলটিমেট রেজাল্ট হলো এই জয়টা। আমার আপনার কাছে একটা আজকে প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আলটিমেটলি ডিএটা এরপরেও দেবেন না, আপনার কি মনে হচ্ছে বলুন? না, আমিও আপনার সাথে সহমত পোষণ করি এবং
গত পরশুদিনও আমি আমার নিজস্ব ফেসবুক পেজে যে লাইভ করেছি সেখানে বলেছি যে রায় মানে আসছে, এই রায় আমাদের পক্ষেই যাবে। তখনও যদিও মানে জানতাম যে হ্যাঁ, কারণ যেভাবে আমরা মামলাটাকে লড়েছি, আমাদের আইনজীবীরা যেভাবে লড়াই করেছেন, যে পরিশ্রম করেছেন এবং যেভাবে মামলাটাকে উপস্থাপন করে তারা মানে যা আমাদের পয়েন্টগুলোকে দাঁড় করিয়েছিলেন, বিশেষ করে গোপাল সুব্রমণিয়াম স্যারের কথা বলবো, আহ, সিদ্ধার্থ ব্যানার্জি, বিক্রম ব্যানার্জি, সুদীপ্ত দাশগুপ্ত, চন্দ্রশেখর চক্রবর্তী, অভিজিৎ উপাধ্যায়, মানে অমানসিক পরিশ্রম করেছেন। এবং আহ, গোপাল সুব্রমণিয়াম স্যারের সেই যে সওয়াল জবাব, সেটা সবাই দেখেছে, রাজ্যবাসীও মুগ্ধ হয়ে দেখেছে যে মানে এপিক বললে যেটা বোঝায় সেই সেই টাইপের। এবং রায়ের প্রত্যেকটা ক্ষেত্রেও দেখেছি যে তার প্রতিফলন রয়েছেন, মানে ওনার যে আর্গুমেন্ট করেছেন সেই আর্গুমেন্টের প্রতিফলন রায়ের প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পেয়েছি। এবং সব মানে সম্মিলিত কর্মচারী ঐক্যের এটা জয়। নাছোড় মানসিকতা, নাছোড় মনোভাব, না ছেড়ে দেওয়ার একটা পণ, একটা নিপীড়িত জাতি বলবো, মানে কর্মচারী সমাজ বা কর্মচারী জাতিকে একটা মানে চূড়ান্ত নিপীড়ন করে করে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছিলেন। সেখান থেকে দাঁড়িয়ে যে লড়াই দেওয়া হলো এবং সুপ্রিম কোর্ট যেভাবে তার স্বীকৃতি দিলেন, আমরা তার জন্য মানে এই জয়টাকে রাজ্যবাসীকে উৎসর্গ করছি। রাজ্যবাসীকে বলছি যে রাজ্যের যে ললেসনেস, তার বিরুদ্ধে কিন্তু এইভাবেই লড়াই করতে হবে এবং দলমতের ঊর্ধ্বে উঠে লড়াই করতে হবে। এর মাঝখানে কিন্তু আমরা অনেক লড়াই দেখেছি যেগুলো সরকারি দলের কাছে বিক্রি হয়ে গেছে। আমাদের বিরুদ্ধে বহু কিছু অভিযোগ বহুজন তুলেছেন, কিন্তু এখনো পর্যন্ত প্রমাণ হচ্ছে যে আমরা কিন্তু কারোর কাছে মাথা নত করিনি, এই সরকারের কাছে তো নয়। আপনার কাছে একটা প্রশ্ন, যে পরমজিৎ সিং পাটোয়ারিয়ার মতো অ্যাডভোকেট দাঁড়িয়েছিলেন, কে দাঁড় করিয়েছেন তাকে? পরমজিৎ সিং পাটোয়ারিয়াজিকে এই রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী দাঁড় করিয়েছেন। কার কর্মচারী পরিষদের হয়ে তিনি সওয়াল করেছিলেন দীর্ঘদিন থেকে। আমরা তো অনেক পরে ঢুকেছি সংগ্রামী যৌথ মঞ্চ, কিন্তু তার আগে পর্যন্ত সুপ্রিম কোর্টের নাম করা যারা আইনজীবী, তার মধ্যে পরমজিৎ সিং পাটোয়ারিয়াজি ছিলেন সব থেকে উজ্জ্বলতম। এবং তার যা ফি স্ট্রাকচার, সেই অনুযায়ী যদি হিসেব করা হয় তাহলে বলতে হয় যে মাননীয় বিরোধী দলনেতা প্রায় 1 কোটি টাকার উপর খরচা করেছেন এই মামলার জন্য। মানে নিঃস্বার্থভাবে কিন্তু খরচা করে গেছেন কর্মচারীদের মানে দাবিকে প্রতিষ্ঠা করার জন্য। ওনাকে আমরা ধন্যবাদ জানিয়েছি এবং সেটা আমরা বলেওছি, মানে ওপেন খোলাখুলি বলতে কোনো অসুবিধা নেই। তাতে কে কি বলবেন না বলবেন সেই নিয়ে আমাদের কোনো যায়ও আসে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে গোপাল সুব্রমণিয়াম, আপনার কি মনে হয় যে, আমি বলছি সবাইকে শ্রদ্ধা রেখেই বলছি, বিকাশ বাবু প্রচুর পরিশ্রম করেছেন, বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত দাশগুপ্ত, ফেরদৌস শামীম সবাই পরিশ্রম করেছেন। গোপাল সুব্রমণিয়ামের এই মামলাটাতে আপনাদের টেনে নিয়ে আসা কি একটা অ্যাডিশনাল টার্নিং পয়েন্ট আপনার মনে হয়? এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ এই রাজ্যের কর্মচারী মহলের আছে বলে মনে করি না। মানে আমি তার আগে মাননীয় বিকাশবাবুকে আপনি নাম করলেন, তাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি যে বিনা পারিশ্রমিকে তিনি এই লড়াইটাকে স্যাট থেকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে গেছেন। কিন্তু মানে গোপাল সুব্রমণিয়াম যেভাবে মামলাটাকে কন্ট্রোল করেছেন এবং এই যে মানে সরকারের মানে যে মানসিকতা আমরা দেখেছি যে এই মামলাটাতে জিততে হবে, তার জন্য যে যে আইনজীবীকে নামাতে হবে, দরকার হলে পুরো সুপ্রিম কোর্টকে নামিয়ে দেওয়া আমাদের বিপক্ষে, তাও ওরা করেছেন। কিন্তু ওই একটা জায়গাতে গিয়ে তারা আটকে গেছেন, তার নাম হচ্ছে গোপাল সুব্রমণিয়াম। মানে যেভাবে উনি সওয়াল করেছেন এবং যেভাবে প্রত্যেকটা বিষয়কে খণ্ডন করে করে নিজের জায়গাটাকে প্রতিষ্ঠা করেছেন এবং কর্মচারীদের জায়গাগুলোকে প্রতিষ্ঠা করেছেন, আজকের রায় কিন্তু সে কথাই বলছে যে ওনার যে মানে আমাদের হয়ে যে লড়াই, সেটাই ছিল টার্নিং পয়েন্ট এবং এপিক। এই দুটোই আমি উল্লেখ করবো একই সাথে। এবং আমাদেরও সৌভাগ্য যে উনি সেই সময়ই বিদেশ থেকে ফিরেছিলেন আমাদের হয়ে সশরীরে, মানে শোনা আমাদের মামলাটাই বোধহয় প্রায় প্রথম মামলা ছিল যে যে মামলাতে উনি মানে ওই বেঞ্চে অন্তত অ্যাপিয়ার করেছিলেন প্রথম সশরীরে। অনেক ধন্যবাদ ভাস্করবাবু সঙ্গে থাকার জন্য। আপনাদের লড়াই আরো দীর্ঘ হোক। আজকে যখন এই রাত্রে আপনার সঙ্গে কথা বলছি, কততম দিন সংগ্রামী যৌথ মঞ্চের? আজকে হচ্ছে 1106তম দিন। 1106তম দিন। লড়াই কি আরো রাত জাগবেন? প্রস্তুতি সেইভাবে রাখছেন? দেখুন, কেউ তো মানে চাই না এটা করতে। আমরা এখানে পড়ে থাকি একটা ফাঁকা একটা অস্থায়ী তাঁবুতে, সেখানে সমস্ত কিছুকে সঙ্গী করে। আমি আজকে যেমন সকালবেলায় স্নান করে এসেছি, আমাদের এখানে পাশে যে শৌচালয় আছে, কংগ্রেসের পরিষদীয় দল আজকে এসেছিল, তারা জিজ্ঞেস করছেন যে কোথায় স্নান করে এলেন। আমি বললাম যে ওখানে সুলভ শৌচালয়, ওখানে কি স্নানাগার আছে? আমি বললাম না, নেই, যেখানে টয়লেট আছে সেই টয়লেটের মধ্যেই আমরা স্নান করি। এই মানে এগুলো তো ধরুন লাগে না, মানে কেউ চাই না, কিন্তু একটা সরকার যদি এটাকে করতে বাধ্য করে তখন এটা না করে উপায়টাই বা কি থাকে? আমাদের কোনো উপায়ও নেই।
নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে কোনো জায়গাতে যাওয়ার সেটা প্রয়োজন হলে পরে আমরা কর্মচারীরা যাবো, এবং ভবিষ্যতের জন্য সেটা আমরা তৈরি হয়েই আছি। ঠিক। অনেক ধন্যবাদ ভাস্করবাবু, অনেক ধন্যবাদ।